পাবা এবং তুমি করতে পারবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি বইয়ের সবগুলো অঙ্ক করবো, আমি জানি তোমাদের মধ্যে এখানে যারা ক্লাসটা অ্যাটেন্ড করতেছো অনেকেই সব অঙ্ক আগে করে আসছো, এইচএসসির টাইমে সব অঙ্ক করছো। যারা ভাইয়ারা সব অঙ্ক করে আসছো ঢাকা ভার্সিটিতে বা বুয়েটে চান্স পাও, এরপরে তুমি আমার কাছে বুঝতে আইসো, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝাই দিব না এইটা কেন হচ্ছে। বাট আপাতত আজকে ক্লাসের সুবিধার জন্য বা আজকে ক্লাসটার জন্য, এবং তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করার উদ্দেশ্যে, কারণ তুমি যদি সবগুলা জিনিস বুঝে বুঝে করতে চাও অনেক কেসই জিনিসটা তখন বড় হয়ে যায়। তো কিছু কিছু জিনিস আমি হয়তো বলে দিব যে এইটা এইভাবে আসলে এই নিয়মে করবা, এই ফর্মুলাটা বা এই শর্টকাট টেকনিকটা মনে রাখার চেষ্টা করবা, খাতার মধ্যে নোট করে রাখবা, এবং ইনশাআল্লাহ এগুলো থেকেই পরীক্ষা আসবে, এগুলোর বাইরে আসবে না। আর আরেকটা জিনিস বলে দিই, যে আজকে ক্লাসে আমি যে রুলগুলো পড়াবো বা যেগুলো দেখাবো সেগুলো মোটামুটি প্রত্যেকটাই রিটেনে অ্যাপ্লাই করা যাবে। তো কোনো একটা কোশ্চেন ভাই এটা রিটেনে করা যাবে কিনা, এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, এমসিকিউ রুল রিটেনে হবে কিনা, এই কোশ্চেন গুলা ভাইয়া যাতে আমরা না করি। আমরা সবগুলা জিনিসই কি করতে পারবো বলো দেখি, রিটেনে অ্যাপ্লাই করতে পারবো, এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবোই। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তো আসো কথা না বাড়ায় আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো সামারি হচ্ছে এটাই, যে আমরা ত্রিকোণমিতি থেকে কি পড়বো? ত্রিকোণমিতি থেকে পড়বো হচ্ছে যেই ম্যাথগুলা কোথায় আসছে, যেই ম্যাথগুলা আমাদের বোর্ড এক্সামে আসছে সেগুলা দেখবো। আর প্লাস হচ্ছে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা করবো। সো আমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকটা টপ টু বটম কোশ্চেন ব্যাংকটা সলভ করবো, খুব ভালো করে কোশ্চেন ব্যাংক সলভ করবা। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, দুইটা কোশ্চেন ব্যাংকে সলভ করবা। ইনশাআল্লাহ দেখবা অনেক কোশ্চেন হুবহু কমন পাওয়া যায়, অনেক কোশ্চেন আমার হুবহু চলে আসবে। সো এইটা ওকে, একটু ভালো করে বুঝতে পারা উচিত। তো আমরা আসলে দেখার চেষ্টা করি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়া আপনার নাম কি, আপনার পরিচয়টা একটু দিয়েন। ওকে, আচ্ছা, ক্লাস করার হচ্ছে মেন জিনিস। ওকে, তো প্রথমে একটা জিনিস আছে, এই জিনিসটা একটু খেয়াল করে রাখবা। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা যদিও তোমাদের ফাংশন ক্লাসে ছিল, আমি সেম ছকটা আবার এখানে দিয়ে রাখছি, কারণ আমার কাছে মনে হয় ত্রিকোণমিতির ক্ষেত্রেও এই জিনিসটি ইম্পর্টেন্ট। এবং তোমাদের এইখানে যেই ছকটা দেওয়া আছে এই ছকটার ভিতরে তোমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো আছে, ত্রিকোণমিতিক ফাংশন গুলা যে ডোমেন রেঞ্জ দেওয়া আছে, ডোমেন রেঞ্জ গুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যে এই ডোমেন রেঞ্জগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ডোমেন রেঞ্জগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। আমি সংক্ষেপে দুই একটা বলে দিই, এবং তোমার কাছে মনে হবে ভাইয়া এইটা হইলে ডোমেন রেঞ্জ কি হইতো, যেটা আমি বলতেছি এগুলোর বাইরে কি হইতো এটা আসবে না, যেটা বলতেছি একটু কি আসবে। তো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যেমন সাইন এক্স, সাইন এক্স এর ক্ষেত্রে সাইন এক্স এর উপর যে কোনো পাওয়ার দেই না কেন ডোমেনের মান আসবে হচ্ছে আর, আর সাইনের রেঞ্জ কত এটা একটু দেখার বিষয়। যদি পাওয়ারটা আমার বিজোড় হয় তাহলে -1 থেকে 1, আর পাওয়ারটা যদি জোড় হয় তাহলে তো বুঝতেই পারছো নেগেটিভ মানগুলা পাবো না, তার মানে 0 থেকে 1 চলে আসবে। তো এখানে পুরো জিনিসটা একটা ডিটেল ছক করে দেওয়া আছে। আমি আশা করব যে তোমরা এই জিনিসটি একটু পড়বা, এবং এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর, জগন্নাথ সব ভার্সিটিতেই এমসিকিউ আসতে পারে। ইঞ্জিনিয়ারিং এ হয়তোবা মানে আসবে না রিটেনে প্রশ্ন, বাট আমার কাছে মনে হয় অনেক ভার্সিটিতেই প্রশ্ন আসে। সো তোমরা এই জিনিসটা একবার একটু পড়ে নিবা, একবার একটু পড়ে নিবা। আমি তোমাদের একটা টেকনিক যে শিখাই দিই এটা মনে রাখার চেষ্টা করবা। যেমন এই কোশ্চেনটা শাহজালাল একবার আসা কোশ্চেন, যে টেন থ্রাইজ এক্স এর টেন থ্রাইজ এক্স এর তোমাকে বলতে বলা হয়েছে যে ডোমেনটা বের করো, টেন থ্রাইজ এক্স এর ডোমেন বের করো। সো এইগুলোর ডোমেন তোমরা কিভাবে করতে পারো থ্রাইজ এক্স থাকলে। তো তুমি যে কাজটা করবা, যে তুমি বলতে পারো ভাইয়া টেন থ্রাইজ এক্স মানে কি, সাইন থ্রাইজ এক্স বাই কস থ্রাইজ এক্স। তো তুমি পরের লাইনে কি লিখতে পারো, তুমি পরের লাইনে লিখতে পারো যেহেতু ভগ্নাংশ আকার আছে, কস থ্রাইজ এক্স এর মান কান বি জিরো। আর কজ এর মান কখন জিরো হয় আমরা পড়ছিলাম, থ্রাইজ এক্স এর মান কান বি টোয়াইজ এন প্লাস ওয়ান পাই বাই টু। মনে আছে না, কজ এর মান জিরো হলে এক্স এর মান টোয়াইজ এন প্লাস ওয়ান পাই বাই টু। যদি এখন মনে না থাকে মুখস্থ, কজ এক্স এর মান জিরো হলে এক্স এর মান টোয়াইজ এন প্লাস ওয়ান পাই বাই টু, তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে হচ্ছে টোয়াইজ এন প্লাস ওয়ান পাই/6 নট ইজ ইকুয়াল টু, তাহলে ডোমেনটা কত, ডোমেন আসবে হচ্ছে আর মাইনাস টোয়াইজ এন 1 + 1 পাই/6। সো এই অঙ্কগুলা এইভাবে করা লাগতে পারে, এগুলো একটু দেখে রেখো। এখানে এগুলো একটু দেখে রেখো, যদি কখনো থ্রাইজ এক্স, 2x এই টাইপের জিনিস থাকে, এইগুলাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, আমার কাছে মনে হয় এই জিনিসটা নিয়েও প্রবলেম হওয়ার কথা না। ওকে,
আচ্ছা নেক্সট তাহলে আমার মানে কনসেপ্টটা হচ্ছে যে এই স্লাইডটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে ত্রিকোণমিতিক ফাংশন গুলার ডোমেইন রেঞ্জ গুলা দেওয়া আছে। তোমরা একটু বাসায় একবার একটু নিজেরা লিখে লিখে মনে রাখার চেষ্টা করবা যে tan x এর রেঞ্জ কত, tan x এর ডোমেইন কত, এই টাইপের কোশ্চেন খুব আসে, তোমরা কোশ্চেন ব্যাংক গুলাতে পাবা। তো আজকে আসো, আজকে আমাদের ক্লাসের একটা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব সেটাকে আমরা বলতেছি হচ্ছে পর্যায়, অথবা আমরা যদি একটু সংক্ষেপে বলি সেটাকে আমরা বলতে হচ্ছে মৌলিক পর্যায় নিয়ে আলোচনা করব। তো পর্যায়ের কনসেপ্টটা কি আমি জাস্ট একবার বলে দিব, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আর যদি কেউ একবারে না বুঝতে পারো, ভাইয়া তোমার কথা হচ্ছে আমি একা প্রত্যেকটা জিনিস দুইবার করে রিপিট করি, সো তোমরা ওয়েট করবা যে একবার না বুঝলে আরেকবার শুনবা, আর না বুঝতে পারলে রেকর্ডিং দেখা ছাড়া উপায় নেই, কারণ ওই জিনিস আমি আরেকবার বলবো না। তো খেয়াল করো, সাইন এক্স আছে। তো সাইন এক্স এর গ্রাফটা কেমন তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো যে ভাই সাইন এক্স এর গ্রাফ এরকম ঢেউয়ের মতো হয়। তো ঢেউয়ের মতো যখন হয় তখন তোমরা বলতো যে ভাই এটা তো জিরো, এটা যেন কত ছিল, এটাকে আমরা বলতাম হচ্ছে 2 পাই। 2 পাই আমরা পার্টটা ছিল বা 360 ডিগ্রি। সিমিলারলি এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 4 পাই। সিমিলারলি তুমি যদি এভাবে আগাও, এভাবে আগাইলে আবার এই পথটা কততে পাবা, তুমি বলতে পারো ভাইয়া 6 পাইটা পাবো। তাহলে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে সাইনের যে গ্রাফটা আছে এইটা কতক্ষণ পর পর একই মান দেখাচ্ছে, একটু না বুঝতে পারার কোনো কারণ নেই। এই যে গ্রাফটা আছে এটা হচ্ছে 2 পাই পর পর একই মান দেখায়, এবং 2 পাই পর পর একই মান দেখায়। সুতরাং এই 2 পাই এর যে কনসেপ্টটা এটাকে আমরা কি বলতেছি বলো দেখি, তোমার পর্যায় বলতেছে। এখন মেইন কথা হচ্ছে তুমি যদি একটু দেখো, তুমি বলতে পারো ভাইয়া এটা 2 পাই পর পর একই মান দেখায়, এটা 4 পাই পর পর একই মান দেখায়, এটা 6 পাই পর পর একই মান দেখায়, তাহলে আমার কাছে 2 পাই পর পর একই মান, 4 পাই পর পর একই মান, 6 পাই পর পর একই মান, 8 পাই পর পর একই মান, এরকম অসংখ্য জিনিস চলবে না? তাহলে এই সবগুলাকে আমরা কি বলি, খাতার মধ্যে নোট করে রাখো, এই সবগুলাকে আমরা বলতেছি হচ্ছে পর্যায়। এই সবগুলাকে আমরা বলতেছি হচ্ছে পর্যায়। বাট মৌলিক পর্যায় কোনটা, মৌলিক পর্যায় হচ্ছে এদের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক পর্যায়। এটা মাথার মধ্যে ঢুকাই ফেলো। তাহলে আমি আবার রিপিট করতেছি কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে ভাইয়া আমি যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ আঁকি, তারা একই মান কিছুক্ষণ পর পর শো করে। যেমন সাইনের কেসে সে 2 পাই বা 360 ডিগ্রি পর পর একই মান দেখায়। এখন একজন বলতে পারে ভাইয়া 2 পাই পর পর দেখায়, 4 পাই পর পর দেখায়, 6 পাই পর পর দেখায়, 8 পাই পর পর দেখায়, প্রত্যেকটাই আসলে হচ্ছে পর্যায়। এখন পরীক্ষায় মেইনলি পর্যায় কোশ্চেন আসে না, পরীক্ষায় কোশ্চেন আসে হচ্ছে মৌলিক পর্যায় বা ফান্ডামেন্টাল পিরিয়ড। তো ফান্ডামেন্টাল পিরিয়ডের কেসে আমাদের মনে রাখতে হবে হচ্ছে এটা হবে হচ্ছে আমার 2 পাই। এবার আমি কতগুলো জিনিস পড়াবো, খুব ভালো করে মনোযোগ দিবা। এটা তো সাইন এক্স এর গ্রাফ। এখন যদি 2 sin x থাকে, গ্রাফটা চেঞ্জ কোথায় হবে? 2 sin x থাকলে গ্রাফটা যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে যে আগে গ্রাফটা যতটুকু পর্যন্ত যাইতো, এখন এটার বিস্তার কত বেড়ে গেছে, এখন এটার বিস্তার আমার দ্বিগুণ হয়ে গেছে। তো এই টুকে আমরা কি বলতাম, টুকে আমরা বলতাম হচ্ছে বিস্তার। এবং মনে রাখার চেষ্টা করবা, আগে যদি 2 পাই পর পর একই মান দেখায়, এখনো কতক্ষণ পর পর একই মান দেখায়, 2 পাই পর পরই একই মান দেখাবে। 2 পাই পর পর একই মান দেখাবে। তোমাদের সুবিধার জন্য দেখো এখানে একটা অ্যানিমেশনের মতো করে দেওয়া আছে যে কতক্ষণ পর পর একই মান দেখায়। সো বুঝতেই পারতেছো বিস্তারের কোনো ভূমিকা নাই, বিস্তারের কোনো ভূমিকা তোমার থাকবে না। সিমিলারলি আমি যদি এটা দেই 2 sin x + π/6, এই π/6 কে কি বলা হয়, এই π/6 কে বলা হয় ফিজিক্সে পড়ার কথা, এটাকে বলা হয় হচ্ছে আদি দশা। আদি দশা, আদি দশা মানে হচ্ছে যে গ্রাফটা কোথা থেকে শুরু হবে। তো গ্রাফটা কোথা থেকে শুরু হবে আগে খেয়াল করে দেখো, গ্রাফটা কততে শুরু হয়েছিল, গ্রাফটা হচ্ছে আমার 0-তে শুরু হয়েছিল। এবার গ্রাফটা একটু বামে সরে আসছে, বামে সরে আসছে। বামে সরবে নাকি ডানে সরবে এটা আমাদের কনসার্ন না, বা এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। আপাতত একটু মনে রাখার চেষ্টা করো যে একটু মূল বিন্দু থেকে সরে আসবে। বাট একটু বোঝার চেষ্টা করো যে তোমার পর্যায়টা কিন্তু আগের মতোই কত আছে, পর্যায়টা আমার আগের মতোই 2 পাই থাকতেছে, 2 পাই আমার থাকবে। সিমিলার হইতে এবার যদি আমি একই সাথে আরেকটা 5 যোগ করি, 5 যোগ করলে যেটা হচ্ছে গ্রাফটা আগে ছিল 0 বিন্দুতে, খেয়াল করছিলা 0-তে ছিল, এখন গ্রাফটা কোথায় চলে আসছে, এখন গ্রাফটা হচ্ছে আমার 5 ঘর উপরে চলে আসছে। তো আমি তোমাদেরকে just একটু বোঝানোর চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দাও, যে তুমি যদি কখনো একটা ফাংশনের পর্যায় বের করতে চাও, তাহলে তার শুরুতে যে বিস্তার আছে এর
কোনো ভূমিকা নাই, তোমার যেটা দশা আছে এইটার কোনো ভূমিকা নাই, আর তুমি যদি এর সাথে কিছু একটা যোগ করে এটাকে শিফট করতে চাও এইটারও কোনো ভূমিকা থাকবে না। শুধুমাত্র কার উপর নির্ভর করবে বলো দেখি? শুধুমাত্র এক্স এর উপরই নির্ভর করবে। শুধু সাইন এক্স এর যেইটা পর্যায়, এই লাস্টে যে জিনিসটা লিখলাম সেইটার পর্যায়েও একই রকম হবে। এটা আমি আরো ক্লাসের সামনে বুঝাই দিব, বাট আপাতত একটু বোঝার চেষ্টা করো যে পর্যায়ের কনসেপ্টটা কিভাবে আসে। এটা নিয়ে প্রশ্ন করা তো আমি আস্তে আস্তে দেখো সামনের জিনিসগুলা সবগুলো জিনিস একটু ক্লিয়ার করব, তুমি সবগুলো জিনিস বুঝতে পারবে। এখন তুমি চিন্তা করো তো একটু বুঝতে পারলো, এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো প্রত্যেকটা কেসে এক্স দিলেন, আমি যদি এক্স এর জায়গায় টোয়াইজ এক্স থাকতো বা এক্স বাই টু থাকতো তাহলে কি হইতো? এক্স এর জায়গায় টোয়াইজ এক্স বা এক্স বাই টু থাকলে কি হইতো? তুমি একটু খেয়াল করো, তুমি যদি সাইন এক্স এর গ্রাফটা আঁকো, সাইন এক্স এর গ্রাফটা যদি লক্ষ্য করো কতক্ষণ পর পর একই মান দেখাচ্ছে। যারা মনোযোগ দিচ্ছ তারা আমাকে বলবা যে ভাইয়া এটা হচ্ছে 2 পাই পর পর একই মান দেখায়। এখন যখন আমি জিনিসটাকে সাইন টোয়াইজ এক্স লিখবো তখন তুমি লক্ষ্য করে দেখো তোমার গ্রাফটি একটু চেপে আসছে। এটা হচ্ছে 2 পাই পর পর একই মান দেখায়। এখন যখন আমি জিনিসটাকে সাইন টোয়াইজ এক্স লিখবো তখন তুমি লক্ষ্য করে দেখো তোমার গ্রাফটি একটু চেপে আসতেছে। চেপে আসলে জিনিসটা হচ্ছে খুব আগেই চক্র পূর্ণ করে ফেলতেছে। সো একটু লক্ষ্য করে দেখলে বুঝবা যে এটা পাই পর্যন্ত একই মান দেখান। তুমি বলতে পারবা কেন পাই এর মতো দেখায়? কারণ যেহেতু এখানে এটা 2 গুণ করা আছে, সো যখন আমি এখানে পাই বসাই সে অটোমেটিকলি কি পেয়ে যায়? 2 পাই পেয়ে যায়। এখন এত বোঝার দরকার নাই, আপাতত একটু মনে রাখার চেষ্টা করো যে সাইন এক্স এর জন্য ছিল হচ্ছে 2 পাই, আর সাইন এক্স এর জন্য ছিল 2 পাই, সাইন 2 এক্স এর জন্য হচ্ছে পাই, আর সাইন এক্স বাই টু এর জন্য কত? এক্স বাই টু এর জন্য জিনিসটি একটু চেপে আসবে এবং এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4 পাই। আমি একটু পরে দেখাবো কিভাবে অঙ্ক করবা, আর আপাতত একটু বোঝার চেষ্টা করো। সো এই হলো পর্যায়ের মেইন কনসেপ্ট। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা কি প্রত্যেকবার ছবি এঁকে করবো কিনা? না ভাইয়া, তোমরা ছবি এঁকে করবা না, তোমাদের জীবনে এত কষ্ট নাই। সাইন কতক্ষণ পর পর একই মান দেখায়? তুমি বলতে পারবা সাইন ফাংশনের জন্য জিনিসটা হচ্ছে 2 পাই, আর এইখানে এক্স এর সাথে সহগ কত আছে? এক্স এর সাথে সহগ আছে হচ্ছে 2, তাহলে এই 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে অ্যান্সার পেয়ে যাবো পাই। তাহলে রুলটা কি? রুলটা আমি আবার রিপিট করতেছি, রুলটা হচ্ছে যে আমার ফাংশনটাকে, ফাংশনটা হচ্ছে সাইন, সাইনের জন্য আমার আসবে 2 পাই, আর এইখানে এক্স এর সাথে সহগ কত আছে? এক্স এর সাথে সহগ আছে হচ্ছে আমার হাফ, তাহলে হাফ বসাই দিব, উল্টাই গেলে কত চলে আসবে বলো দেখি? উল্টাই গেলে আমার 4 পাই চলে আসবে। 4 পাই হচ্ছে আমার মৌলিক পর্যায়টা আমরা বের করে ফেললাম। অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা। তাহলে মৌলিক পর্যায় বের করার ফর্মুলা আমরা কি পাচ্ছি? মৌলিক পর্যায় বের করার ফর্মুলা পাচ্ছি যে আমি পর্যায়টাকে কি করতে হবে বলো দেখি? তোমার সহগ দিয়ে আমরা ভাগ করে দিব, সহগ দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। আমি একটু পরে তোমাদের সুবিধার জন্য সব ছক করে দিব, কোন ভাবে এরকম আগে যেমন ডোমেন রেঞ্জ পড়ানোর মতো ছক করে দিচ্ছি এইভাবে ছক করে দিব, তো টেনশন নিও না। একটু শুনো, কথাগুলো শুনো, শুনলে বুঝতে পারবা। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া পাওয়ার থাকলে কি হবে? এটা তোমাদের খুবই একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করো। সাইন এক্স এর গ্রাফটা দেখো, সাইন এক্স এর গ্রাফটার জন্য আবার আগের বারের মতো 2 পাই হচ্ছে। এখন তুমি যখন এটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করলে বুঝতে পারছো নেগেটিভ আর পজিটিভ পার্ট গুলা একই পাশে চলে আসবে। সো আগে তুমি পজিটিভ পার্ট পাইতে একটা, নেগেটিভ পার্ট পাইতে, এখন তুমি কি পাবা? সব পার্ট গুলো কি পাবা? পজিটিভ। সো আগে যেটা ডাবল বার লাগতো এটা এখন সে কয়বারে পাবে? একবারে পাবে। So আগে যদি 2 পাই লাগতো এখন কতটুকু লাগবে? পাই লাগবে। আর যারা এইটা সম্পর্কে জানতে চাও যে ভাইয়া যদি কিউব থাকে, কিউব থাকলে পজিটিভের ব্যাটা পজিটিভই থাকবে, নেগেটিভ ব্যাটা নেগেটিভই থাকবে। So আগের বারে যা ছিল এখনো তোমার তাই থাকবে। সো আমরা বুঝতেই পারতেছি সাইন এক্স এর পর্যায় যদি হয় 2 পাই, সাইন স্কোয়ারের জন্য আসবে হচ্ছে পাই, আর সাইন কিউবের জন্য আবার আসবে হচ্ছে 2 পাই। আমার মনে হয় এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, এটা প্রত্যেকেরই বুঝতে পারা উচিত, প্রত্যেকের বুঝতে পারা উচিত। তো এইগুলা কিভাবে করবা এটা নিয়ে কারো কনফিউশন থাকার দরকার নেই, তো একটু মনোযোগ দিবা, ইনশাল্লাহ মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা। এটা মনোযোগ দিলে বুঝতে পারা উচিত। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো অনেকগুলো ছবি পড়াইলেন, এখন পরীক্ষায় অঙ্ক করব কিভাবে? পরীক্ষা অঙ্ক করার জন্য যা লাগবে তা হচ্ছে এইখানে। তুমি যদি এতক্ষণ ধরে আমার কথা না শুনো
এতক্ষণ ধরে যদি নাস্তা টাস্তা খাচ্ছ বা ঘুমাইছিলা বা খাটে শুয়ে থাকো, এখন একটু নড়ে চড়ে বসো। সামনের 1 মিনিটে এই অঙ্ক করার ফর্মুলাগুলো বলে দিব কিভাবে করতে হবে। তো মনে রাখার চেষ্টা করো যে আমার যদি কোনো সময় এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটটা কি? এই ফরম্যাটটা হচ্ছে একটা কিছু গুণ আছে, তার সাথে একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, তার উপর পাওয়ার দিছি পি থিটা প্লাস বি প্লাস সি। অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা এই এর কোনো কাজ নাই, এই বি এর কোনো কাজ নাই, এই সি এর কোনো কাজ নাই। শুরু স্লাইডে পড়াইছি। এখন পর্যায়টা কিভাবে আসবে? পর্যায় ডিপেন্ড করে খালি 3টা জিনিসের উপরে। ফাংশনটাকে, পাওয়ার কি, সহগ কত। তাহলে ফাংশন আমি লিখে রাখি, ফাংশন, পাওয়ার, আর হচ্ছে এখানে সহগ। যেমন আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি, যেমন এটা 5 cos কিউব 5 থিটা প্লাস 30 ডিগ্রি প্লাস 10, পরীক্ষায় বললাম এর পর্যায় বের করতে হবে, এরকম কিছু একটা কোশ্চেন দিলাম। তোমরা একটা কাজ করবা, তোমরা বলবা যে ভাইয়া আপনি যেটা শিখাইছেন এই 5-এর কোনো কাজ নাই, এই 30 ডিগ্রির কোনো কাজ নাই, এই 10-এর কোনো কাজ নাই, এগুলো আর কাইটা দিবা, এগুলো আর রাখবাই না। এর পরের কাজগুলো মনোযোগ দাও। পরের কাজগুলো হচ্ছে এটা মনে রাখার চেষ্টা করবা যে সাইন, কজ, সেক, কোসেক এই 4জন থাকলে পাওয়ার যদি হয় বেজোড় তাহলে 2 পাই দিয়ে সহগকে ভাগ করব, আর পাওয়ার জোড় হলে পাই দিয়ে সহগকে ভাগ করব। আর ট্যান আর কটের জন্য মনে রাখবা, ট্যান আর কট কাউকে নিয়ে কোনো ঝামেলা করে না, খুব ঝামেলা মুক্ত ছেলে। তারা হচ্ছে বেজোড় হইল পাই ডিভাইডেড বাই পি, জোর হইলো পাই ডিভাইডেড বাই পি। এটা কেন আসলো, কিভাবে আসলো ভাইয়া, এগুলো আপাতত এখন জাস্ট এভাবে মনে রাখার চেষ্টা করো, চাইলে ব্যাখ্যা করতেই পারি, কিন্তু এই অল্প সময়ের ক্লাসে এগুলো ব্যাখ্যা করার সময় আসলে নাই, কারণ অনেক জিনিস কভার করতে হবে। আপাতত একটু বোঝার চেষ্টা করো। আর কারোর যদি মনে হয় যে পর্যায়টা কিভাবে আসে, তোমাদের ফাংশন ক্লাসে এদের গ্রাফগুলো দেওয়া ছিল, সেক, কোসেক, ট্যান, কটের, ওইগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? তুমি বলতে পারো ভাইয়া কজ আছে, তাহলে কজের এখানে পাওয়ার কত? পাওয়ারটা তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, পাওয়ারটা হচ্ছে বিজোড়। তাহলে আমরা জানি কজের পাওয়ার বিজোড় হলে 2 পাইকে কত দ্বারা ভাগ করতে হবে? এই সহগ কত বলো দেখি ভাই? সহগ হচ্ছে 5। এটা অ্যান্সার, এত কোনো কথা হবে না এটা নিয়ে। এটাই অ্যান্সার, এটাই, এইভাবে আমি একটা করতে হবে। So, একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। যেমন আমি যদি তোমাদেরকে এটা দিই, যেমন 3 tan স্কোয়ার 3 থিটা প্লাস 30 ডিগ্রি প্লাস 10, তোমরা বলবা যে ভাই আমি আবার শুরু করি, কি শুরু করব? যে ভাইয়া এইটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই। ট্যান, ট্যানের উপর ভাইয়া যাই পাওয়ার থাকুক না কেন, পাইকে কি দ্বারা ভাগ করব? পাইকে ভাগ করব হচ্ছে এই সহগটা দ্বারা। তাহলে অ্যান্সার উইল বি পাই/3। অ্যান্সার উইল বি পাই/3। তো আমার কাছে মনে হয় এটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার কথা না, এটা প্রত্যেকেরই বুঝতে পারা উচিত, প্রত্যেকের বুঝতে পারা উচিত। আমার মনে হয় তোমরা চ্যাটে অনেকে লিখে ফেলতেছিলে অ্যান্সার, ক্লাসের ভিতরে পড়াটা শেষ করে ফেলো, এই পড়াগুলো ক্লাসের ভিতরে শেষ করে ফেলো, দেখবা আমি মোটামুটি সবগুলো জিনিসই কভার করে ফেলবো। তো এবার আসলে এতক্ষণ ধরে যদি তোমরা বুঝতে পারো, আমরা একটা অঙ্ক করে আমরা আঁকানোর চেষ্টা করি। যেমন এই প্রশ্নের মধ্যে বলছে, খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। তোমরা বলবা যে ভাইয়া 2020 সাইন টু দি পাওয়ার 2019 2018 2016 2017 2016 এই মৌলিক পর্যায় বের করতে বলা হয়েছে। তোমরা বলবা যে ভাইয়া আপনি কাটেন, কাটেন, যেগুলোর কাজ নাই, যেগুলোর কাজ নাই সেগুলো কাটেন। যেমন এটার কাজ নাই, এটার কাজ নাই, এটার কাজ নাই। এখন 2019 এটা কি পাওয়ার? তুমি বলতে পারো ভাইয়া 2019 এটা হচ্ছে আমার বিজোড়। তুমি যদি 2019 জোড় নাকি বিজোড় না বুঝো, পড়াশোনা বাদ দিয়ে দাও, অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে না। এখন বিজোড় যদি হয়, বিজোড় হলে 2 পাই/পি, তাহলে 2 পাই। আর সহগটা কত? সহগটা হচ্ছে 2018। এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। এটা নিয়েও কারোর কনফিউশন থাকার কথা না, এটা প্রত্যেকের ইজি জিনিস, ইজি ম্যাথ আমরা পারবো। ওকে, গুড, নাইস। অনেকে অ্যান্সার দিয়ে ফেলতেছো, আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে। তাহলে আসো দেখি বোঝা যাচ্ছে কিনা, কারণ পরীক্ষার খাতায় প্রুফ করতে হবে। তো একটা পোল দেই তোমাদের, তোমাদের উদ্দেশ্যে একটা পোল। পোলটার অপশন সবকিছু স্লাইডে দেওয়া আছে, স্লাইড দেখে ABCD দাগাও চিন্তা করে। একটু চিন্তা করবা।
একটু রেসপন্স আশা করছিলাম। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা টেকনিক বলি। ধরো মানে আহ, সবাই ম্যাক্সিমামই এ অ্যান্সার দিছো, অনেকে আবার ডি দিছো, তোমাদের পছন্দের নান অপশন। এখন ওইভাবে চিন্তা করা যাবে না। তো প্রথমে বুঝতে হবে যে ভাইয়া কি করা যেতে পারে। ফার্স্ট অফ অল তুমি বলতে পারো যে বিস্তারের কোনো কাজ নাই, আহ দশের কোনো কাজ নাই, তোমার শিফটের কোনো কাজ নাই, এগুলো বাদ। এখন তোমার টার্গেটটা হচ্ছে, তুমি একটা ঝামেলায় পড়ে গেছো, ভাইয়া এখানে এন স্কোয়ার প্লাস এন আছে, এটা কি জোড় নাকি বিজোড়? এটা ভাইয়া আমাদের একটু বুঝতে সমস্যা, জোড় নাকি বিজোড় এটা বুঝতে সমস্যা। এই সকল কেসে আমার একটা সাজেশন থাকবে, বা যে কাজটা করতে পারো, যেহেতু বসে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তুমি এন এর মান যে কোনো কিছু একটা ধরে নাও। এন এর মান তুমি একটা ধরে নাও যে এন এর মানটা হচ্ছে 2 ধরো। তাহলে এন এর মান 2 যদি এখানে বসাও তাহলে কত আসবে? তুমি বলতে পারো হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 আলটিমেটলি 6। এটা কি সংখ্যা? এটা হচ্ছে জোড়। এবং তুমি আল্লাহর দুনিয়া যেই নাম্বারই বসাও না কেন, এর মান সবসময় জোড় আসবে, কারণ এন ইন্টু এন প্লাস ওয়ান আসে। ওইভাবে আমি বুঝাইতে চাইতেছি না, তুমি এভাবে মনে রাখার চেষ্টা করো যে এটা কি আসবে, জোড়। এখন যদি জোড় হয় তাহলে তুমি বলতে পারো ভাই জোড় মানে কি। আমরা একটু শীটে চলে যাই, আমাদের শীটটার মধ্যে কি ছিল, যদি জোড় হয় এবং ফাংশনটা যদি সাইন ফাংশন হয় তাহলে কাকে ভাগ করব? পাই বাই পি। তাহলে পাই বাই পি করব, তাহলে এখানে পাইকে 5 দ্বারা ভাগ করব। যে ভাইয়া আপুরা খুব অল্প সময়টা করতে পারছেন, আমি ভাববো যে তোমরা আসলে আস্তে আস্তে বোঝা শুরু করছো যে কিভাবে অঙ্কটা হবে, কিভাবে অঙ্কটা হবে। যারা ভুল করতেছো তারা আরো মনোযোগ দেওয়া দরকার। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আসো একটু আমরা একটু ডিফিকাল্টি লেভেলটা বাড়াই। যেমন আমি যদি তোমাদেরকে কখনো এটা দিই, সাইন এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 3, এর পর্যায়টা কত? পরীক্ষায় এটার পর্যায় বের করতে দিলাম। এবার আসো আমাদের আমরা একটু টাফের দিকে যাবো আস্তে আস্তে। তুমি বলতে পারো যে ভাইয়া যে এখানে আপনি দুইটা লিখছেন, দুইটার অঙ্ক করেন, তাহলে এই ব্যাটার পর্যায় কত? আপনি আজকে ক্লাসে পড়াইছেন, যদি আমি এর পর্যায়ে বের করতে চাই, এর জন্য আমার আসবে কত? 2 পাই, এর সহগ হচ্ছে হাফ। তাহলে কত করলে 2 পাই বাই হাফ করলে আমার চলে আসবে হচ্ছে 4 পাই। আর আমি যদি ভাইয়া এই রেটটা বের করি, সাইন এক্স বাই 3, তাহলে এর জন্য কত? 2 পাই বাই 1/3 ইজ ইকুয়াল টু 6 পাই। 6 পাই, 6 পাই বের হয়ে গেল। এখন তোমাদের মধ্যে অনেকেই অনেকেই বলতেছো হচ্ছে, যেমন একজন লিখে ফেলছো ভাইয়া তাহলে পর্যায়ে আসবে 10 পাই, 4 আর 6 যোগ করে ফেলবো 10 পাই। ঠিক আছে, এখন মেইন কথা হচ্ছে, বাট তোমাদের মধ্যে অনেকেই এটা কারেক্ট অ্যান্সার দিছো, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে অনেকে জানো জিনিসটা আসলে কি। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, এ যে আছে, এ কতক্ষণ পর পর একই মান দেখায়? সে হচ্ছে 4 পাই পর পর একই মান দেখায়। আর এই বেটা হচ্ছে 6 পাই পর পর একই মান দেখায়। তাহলে একজন আছে যে 4 পাই পর পর একই মান দেখায়, 4 ঘর পর পর একই মান দেখায়। আর আরেকজন আছে, সে হচ্ছে 6 ঘর পর পর একই মান দেখায়। তাহলে বলো দেখি দুইজন একই সময় কোথায় মিলিত হবে? তো বোঝাই যাচ্ছে যে ভাইয়া এরা আসলে মিলিত হবে হচ্ছে এই জায়গাটায়, এই যে 12তে গিয়ে। এই ব্যাটা 3 বার মিলে যাবে, এই ব্যাটা 2 বার দিয়ে দিবে। সো এটার পর্যায় হচ্ছে আমার 12 পাই। পাশে লিখে রাখো, এই সকল কেসে লসাগু করতে হয়। 4 আর 6 লসাগু করবা, যদি না বুঝো লসাগু কি জিনিস ছোট ভাই বোনদের কাছ থেকে শিখে নিব। 4 আর 6 লসাগু আমরা করে ফেলবো। তো অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা, যদি এরকম আমার যোগ থাকে, যোগ থাকলে আপনি কি করে ফেলবেন, আপনি আস্তে করে প্রত্যেকটা আলাদা করে বের করবেন, আলাদা করে বের করে লসাগু করে ফেলবেন। কেন লসাগু হলো? কারণ প্রথমটা 4 পাই পর পর একই মান দেখায়, পরেরটা 6 পাই পর পর একই মান দেখায়, দুইটা একত্রে এদের লসাগু সমান পর পর একই মান দেখাবে। এটা নিয়েও কারোর কনফিউশন থাকার কথা না, প্রত্যেকের এই পার্টটা বুঝতে পারা উচিত, প্রত্যেকের আহ বোঝা উচিত, প্রত্যেকের বুঝতে পারা উচিত। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা নেক্সট একটা ম্যাথ দেখার চেষ্টা করি। সেম জিনিস, এবার আসো একটু কমপ্লেক্স ওয়েতে আসি, যে এই ফাংশনটার মৌলিক পর্যায় কত। তুমি যদি এইটা পারো, এরপর আরেকটা এক্সাম্পল দিব, এর পারলে পর্যায় থেকে তুমি আটকাবা না। তোমরা বলতে পারো ভাইয়া আবার কাটেন, কি কাটবেন? কারে কারে আপনার পছন্দ না? আমার 4 কে পছন্দ না, আমার 5 কে পছন্দ না, আমার 2020 কে পছন্দ না। 2020 তো কারোরই পছন্দ না এই সালটা। ঠিক আছে, তো এই 2020 কেও কাটলাম। এখন আমার টার্গেট কি? টার্গেটটা হচ্ছে এর মৌলিক পর্যায়টা বের করতে বলছো। তুমি বলতে পারো ভাইয়া এটা তো সাইন,
আর সাইনের জন্য এখান থেকে আসবে হচ্ছে সাইন, এর জন্য আসবে হচ্ছে 2 পাই কে ভাগ করব কত দ্বারা, ভাগ করব হচ্ছে 7/3 দিয়ে, তাহলে উল্টে গেলে হয়ে যাবে হচ্ছে 3π/7, যদি আমার ক্যালকুলেশনে ভুল না থাকে। যদি আমি ক্যালকুলেশনে ভুল না করে থাকি, হ্যাঁ ক্যালকুলেশনে আমি ভুল করছি, কারণ এখানে আসবে হচ্ছে 2π, 3π কেন দিলেন ভাইয়া, এটা আমার হবে হচ্ছে 6π। গুড, 6π/7। আর এইটার জন্য কত আসবে সিমিলার ওয়েতে, এইটার জন্য তুমি বলতে পারো ভাইয়া এইটার জন্য আমার আসবে হচ্ছে যে 2π কে ভাগ করব হচ্ছে কত দ্বারা, 28/17 দিয়ে, 28/17 দিয়ে। সো তুমি যদি এইটাকে উল্টে দাও, উল্টে দিলে সরি 28/17 কেন আবার ভুল লিখলাম, এটা আসবে হচ্ছে 28/15, 28/15 দিয়ে। তো তুমি যদি এটাকে উল্টে লেখো, উল্টে লিখলে তুমি বলতে পারো ভাই কাটাকাটি যায়, কাটাকাটি গেলে একবারে লিখে ফেলি 15π/14, 15π/14 চলে আসবে। এখন তোমার টার্গেট থেকে, এখন তোমার টার্গেটটা হচ্ছে ভাইয়া এই দুইটার কি করতে হবে, এই দুইটার আমার টার্গেটটা কি, আমি এটা আবার লিখি, এই দুইটার আমার লসাগু করতে হবে, লসাগু করতে হবে। খাতার মধ্যে সবাই উল্লেখ লিখে রাখো, যে নোটটা লিখে রাখো, আমি জানি অনেকেই ভুল করবা, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু যখন বের করতে বলা হয় তখন যে কাজটা করবা, যখন যে কাজটা করবা সেটা হচ্ছে আমার যেটা লব আছে, লবের করবা লসাগু, আর হরের করবা হচ্ছে গসাগু। উপরের লসাগু নিচের গসাগু কেন করতে হয় ছোট ভাই বোনদের কাছে জিজ্ঞেস করবো, আমি জানি না, ছোট ভাই বোনরাই জিনিসগুলো পারে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিবা। তাহলে এখানে পর্যায়টা কত আসবে তোমরা বলো দেখি, তোমরা বলতে পারো ভাইয়া এখানে পর্যায়টা আসবে হচ্ছে, নিচে কত আছে, নিচে আছে 7 আর 14, 7 আর 14 আমার গসাগু কত, 7 আর 14 গসাগু, 7 আর 14 গসাগু হচ্ছে 7। আমি তাও আবার লিখে দিচ্ছি যাতে পরে বুঝতে পারো, এটা হচ্ছে 7 আর 14 এর গসাগু 7। আর উপরে কত, উপরে আছে হচ্ছে 6π আর 15π এর লসাগু, 6π আর 15π এর লসাগু হচ্ছে 30π। 6 আর 15 এর লসাগু হচ্ছে 30π। কেমনে করা হয়েছে, লসাগু বের করতে হবে, এটা লিখে রাখলাম, 6π আর 15π এর লসাগু। ঠিক আছে। একজন লিখছে যে আমার ছোট ভাই বোন নেই, কাকে জিজ্ঞেস করবো, পাশের বাসার ছোট ভাই বোনকে জিজ্ঞেস করবা, ঠিক আছে। অথবা রাস্তা থেকে একজনকে ধরে জিজ্ঞেস করবা যে বলো দেখি ভগ্নাংশের লসাগু কিভাবে বের করে, তোমাকে তো দেখে মনে হয় তুমি ক্লাস 5-এ পড়ো, আমি তো অ্যাডমিশন টেস্টের কোচিং করি, আমাকে একটু শিখাও ভগ্নাংশের লসাগু কিভাবে বের করতে হয়। সো ওইভাবে আমরা করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমি জানি তোমাদের মধ্যে আরেকটা কোশ্চেন সবার মাথার মধ্যে আসছে, যেমন আরেকটা টাইপ দেখাই দিই, যেমন এটা অনেকের মাথার মধ্যে ঘুরে, যেমন এইটা, তার একটা ফাংশন আছে sin x cos x, গুণ আকারে আছে ভাইয়া, গুণ আকারে আছে। তুমি কি করতে পারো এখন, একটা পসিবল ওয়ে, এবং এইভাবেই করবা, সেটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে এই টাইপের যদি কখনো গুণ আকারে থাকে আমরা এইটাকে একটায় কনভার্ট করে ফেলবো। তাহলে একটায় কনভার্ট করে ফেললে তুমি একটা হাফ নিয়ে নাও, তাহলে হাফ নিলে 2 sin x cos x, একটুকে সূত্র যদি না পারি তাহলে এটার জন্য ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের জিজ্ঞেস করবো যে 2 sin x cos x মানে কি, তাহলে এটা মানে হচ্ছে sin twice x। এখন আমার টার্গেট থেকে, এখন টার্গেট হচ্ছে আমাকে পর্যায় বের করতে বলছে, এরপরটা আমার মনে হয় প্রত্যেকের পারা উচিত। পর্যায় ইজ ইকুয়াল টু কত আসবে, পর্যায় তুমি বললা ভাইয়া এই হাফের তো কোনো কাজ নাই, সাইনের জন্য কত, সাইনের জন্য হচ্ছে 2π/2 ইজ ইকুয়াল টু পাই, এটা অ্যান্সার। সো তোমাদের যদি কোনো কখনো এরকম গুণ আকারে থাকে, গুণ আকারে থাকলে তুমি একটা হাফ নিয়ে এসে তুমি কি করে ফেলবা, হাফ নিয়ে এসে তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করে ফেলবা। তো আমি মোটামুটি ভাবে যেগুলা আসার মতো সবগুলো কভার করা হয়েছে, এটা দেখবা, একটু দেখলে মোটামুটি ক্লিয়ার, একটু দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো এই পার্টটা একটু আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার চলে আসি নেক্সট যে জিনিসটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটার কিছু অঙ্ক আছে। ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ বের করার অঙ্ক আসে, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, বাট আমি এখন আপাতত আসলে ওই লেভেলে যাব না। আমি জাস্ট তোমাদেরকে কিভাবে তোমরা পরীক্ষায় ভালোভাবে করতে পারো সেই জিনিসটা তোমাদের মাথায় ঢুকাই দিতে চাই। যে 3:30 বাজে, 3:30টার সময় তোমার ঘড়ির
ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণ কত, অবজেক্টিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং যেহেতু অবজেক্টিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো। এই ফর্মুলাটা মুখস্থ রাখবো। কিভাবে ফর্মুলা আসছে এটা আপাতত জানার দরকার নেই। আর যারা জানতে চাও তারা ম্যানুয়ালি অঙ্ক করো, তাদের আর এই ফর্মুলা দিয়ে করা লাগবে না। তো এখানের কাজটা কি? কাজটা হচ্ছে জাস্ট তোমাকে মনে রাখতে হবে এম কি আর এইচ কি। তো এম মানে হচ্ছে কি? এম মানে হচ্ছে মিনিট, আর এইচ মানে কি বলো দেখি? তোমার আওয়ার। তো এই ফর্মুলা যদি বসাই দিই, এবং খেয়াল করছে এখানে মডুলাস আছে, কারণ যদি বিয়োগের পর নেগেটিভ আসে আমরা পজিটিভ কোণটাকে নিব। তাহলে এইখানে মিনিট বসাও, তাহলে 11। এখানে এম এর মান কত? তুমি বলতে পারো ভাইয়া এম এর মান হচ্ছে, মিনিট হচ্ছে 30 আর আওয়ার হচ্ছে 3। তাহলে 11 ইন্টু 30 মাইনাস 60 ইন্টু 3/2, ছোট করে উপরে একটা ফোঁটা লাগা দাও। এবং আমার যদি ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটা আসা উচিত হচ্ছে 75 ডিগ্রি। রিটেন অ্যাপ্লাই করা যাবে, সবখানে অ্যাপ্লাই করা যাবে। আজকে যা পড়াচ্ছি সব রিটেন অ্যাপ্লাই করা যাবে। কোনো জিনিস এমন না যে ভাইয়া রিটেন করা যাবে, এমসিকিউ করা যাবে না। যা পড়াবো সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই। এম এর মান হচ্ছে 30, এইচ এর মান 3 বসাই দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা করে ফেলতে পারলাম। এখন অনেকের কাছে কোশ্চেন আসে, ভাইয়া যদি আমার কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে 180 ডিগ্রি থেকে বড় যদি কখনো কোণ চলে আসে, তখন তুমি তোমার অ্যান্সারটাকে 360 থেকে বিয়োগ করে ফেলতে পারো। অথবা তুমি যদি ওইটাও লিখে আসো, কোনো ভুল নেই। ওইটা লিখে আসো, কোনো ভুল তোমার হবে না। কারণ তুমি তো বুঝতেই পারতেছো যে আমার একটার মধ্যকার কোণ যদি হয় 210 ডিগ্রি, তুমি চাইলে এটাকে কি বলতে পারো, 150 ডিগ্রি বলতেই পারো। একটু তোমার আমার মনে হয় বলতে পারা উচিত, তোমরা বুঝতে পারা উচিত। তো এই পার্টটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার। এখন চলে আসি তোমাদের জন্য একটা পোল। তাহলে সবাই এই ফর্মুলাটা আগে খাতার মধ্যে নোট করো। আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিলাম, কারণ একটু পরে পোল করতে গেলে এই ফর্মুলাটা লাগবে। 11m minus 60h/2, 11m minus 60h/2, 11m minus 60h/2। এবার এই পোলটা করবা, করো দেখি। 15, 15-র পরে আছে 10, সরি 15-র পরে আছে 20, 20-এর পরে আছে প্রায় 94%, প্রায় 300 জনের মতো কারেক্ট অ্যান্সার দিতে পারছো। আসলে খুব ভালো লাগলো দেখে যে তোমরা আসলে জিনিসটা ফলো করতেছো। তো বাকিরা আসলে মনে হয় ক্যালকুলেশনে ভুল করছো। সো আমি জাস্ট অঙ্কের ফর্মুলাটার ভেতরে আবার বসাই দিই। তাহলে এখানে কি ছিল? 11-এর পরে ছিল আমরা এম। আমি একটু ভুল লিখে ফেললাম, 10 লিখে ফেললাম। 11 ইন্টু এম, এম এর মান কত? এম এর মান হচ্ছে 40 মাইনাস হচ্ছে 60 ইন্টু এইচ বাই 2। এটা হচ্ছে ফর্মুলা, এটার মধ্যে বসাই দিবা। বসাইলে 100 ডিগ্রি চলে আসবে। 100 চলে আসলো, 100 অ্যান্সার, 100 আমার অ্যান্সার চলে আসবে। সো এইভাবে ম্যাথগুলো করবা, এটা নিয়ে টেনশন নিবা না। এইভাবে ম্যাথগুলো করলে সব ম্যাথ মিলবে। ঘড়ির কাটার, আজকে থেকে ঘড়ির কাটা নিয়ে কোনো প্রবলেম নেই। ঘড়ির কাটা আমরা এইভাবে করে ফেললাম। এখন তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন করছো, ভাইয়া ঘন্টার কাটা সেকেন্ডের কাটার মধ্যে আসলে কি আসবে? এগুলো আসবে না, আসলে ঘন্টা মিনিটই আসবে। এবং এ যাবৎকালে যত প্রশ্ন আছে তুমি কোশ্চেন ব্যাংক দেখতে পারো, কোশ্চেন ব্যাংকে ঘন্টা মিনিটই আসে, কখনো ঘন্টা সেকেন্ড বা ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো আসবে না। এইটা আসলে এটাই আসবে। ওকে, নেক্সট চলে আসতেছি রিসেন্ট ইয়ার্সে বুয়েটে আসা একটা কোশ্চেন দেখবো। বুয়েট 17-18 সালে আসা একটা কোশ্চেন, এই অঙ্কটা দেখার চেষ্টা করি। তোমাদের একটা চ্যাপ্টার ছিল যে বৃত্তকলা, আর বৃত্তচাপ আর বৃত্তকলার ক্ষেত্রফল সংক্রান্ত কিছু সমস্যা আছে। তো এই রিলেটেড একটা অঙ্ক করাই দিই, যেহেতু বুয়েটের রিসেন্ট ইয়ার্স আসছে এবং কোশ্চেন ব্যাংক ঘাটলে তোমরা এই বৃত্তচাপেরই একটা অঙ্কই পাবা। তো একটু মনোযোগ দাও, ক্লাসের মধ্যে পড়াটা হবে। প্রশ্নের মধ্যে বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। এটা মানে কি? ছবি আঁকো, একটা ও দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এখানেও আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। আর বলছে এবি চাপের দৈর্ঘ্য কত? এবি চাপের দৈর্ঘ্য হচ্ছে তোমার 16 সেন্টিমিটার। তাহলে এবি বোঝা যাচ্ছে। এবি ধরো এটা দিলাম দিলাম এ, এটা দিলাম বি। এবি চাপের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। এবি চাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে বলতে পারো যে ভাইয়া এইটা যে আছে, এই যে এইটা, এই যে হলুদ কালার দিয়ে মার্ক করলাম, এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটার মান হচ্ছে, এই দৈর্ঘ্যটার মান হচ্ছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। তাহলে আমি আবার রিপিট করতেছি,
একটা ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। কোশ্চেনটা কি যে এ ও বি কোণের মানটা বের করো। তাহলে আমার টার্গেটটা হচ্ছে আমাকে এই থিটাটা বের করতে হবে। থিটাটা এই যে এ ও বি ইজ ইকুয়াল টু থিটা, এই থিটার মানটা বের করতে হবে। আর প্রশ্নের মধ্যে বলছে এ বি চাপ ও এ বি জ্যা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল কত। চাপ এ বি এবং জ্যা এ বি দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল কত, মানে আমাকে এইটাও বের করতে বলা হয়েছে। আমাকে কি বের করতে বলা হয়েছে? আমাকে এই পার্টটাও বের করতে বলা হয়েছে, এই পার্টটা আমাকে বের করতে বলা হয়েছে। এখন আসো আমরা কিভাবে বের করতে পারবো, সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমরা তো ছোটবেলা থেকে একটা ফর্মুলা জেনে আসছি। ফর্মুলাটা কি? যে এস ইজ ইকুয়াল টু আর থিটা, যে চাপের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কোণ। এখানে চাপের দৈর্ঘ্যটা দেওয়া আছে 14, আর এর মান জানি 10, থিটা এটা থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 14/10 ইজ ইকুয়াল টু 1.4। তোমরা আমাকে কি একটু চ্যাটে লিখে বলতে পারবা যে এই থিটার এককটা কি? এটা কি ডিগ্রিতে নাকি রেডিয়ানে? একটু চ্যাটে লিখে বলতে পারবেন? ভেরি গুড, একজন দুইজন লেখছে ডিগ্রি, ভেরি গুড, ডিগ্রি, তাই না? এটা আসবে হচ্ছে রেডিয়ান, এটা তোমার চলে আসবে হচ্ছে তোমার রেডিয়ানে চলে আসবে। গুড, তাহলে একটু মনে রাখতে হবে যে এই কোণটা অলওয়েজ কিসে থাকবে? রেডিয়ান থাকবে। তো তুমি এখানে রেডিয়ান লিখে রাখলা, রেডিয়ান লিখে রাখলা, এটা কিন্তু রেডিয়ানে মাথার মধ্যে রাখবা, এটা রেডিয়ান। যদি কেউ ডিগ্রিতে কনভার্ট করতে চাও, ডিগ্রিতে কনভার্ট করার যে রুলটা আছে, যে রেডিয়ান থেকে তুমি ডিগ্রিতে কিভাবে কনভার্ট করবা, তোমার মন চাইলে তুমি সেভাবে করতে পারবা। এরপর টার্গেটটা কি? এরপরের টার্গেটটা হচ্ছে আমার এই ক্ষুদ্রতম পার্টটা বের করতে বলছে, এই পার্টটা, এই যে আমি মার্ক করতেছি, এই পার্টের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে তোমরা বলতে পারো, একটু লেখি খাতার মধ্যে, যে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল, ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলটা কত হইতে পারে? তোমরা একটু বোঝার চেষ্টা করো। তুমি বলতে পারো যে ভাইয়া আসলে আমার এই যে পুরা যে পিজার মতো স্লাইসটা আছে না, বাবা এটা একটা পিজার স্লাইস, এই যে এই যে পিজার যে স্লাইসটা আছে, এর থেকে আমি কাকে বাদ দিব? এর থেকে যদি আমি ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি নিচের পার্টটা পেয়ে যাব না? তোমরা বলতে পারো যে ভাইয়া ব্যাপারটা অনেকটা এরকম, যে পিজা থেকে আপনি ভিতরের পার্টটা খেয়ে ফেলছেন, তার সাইডে যে রুটির মতো জায়গাটা থাকে সেটাকে আপনাকে বের করতে বলা হয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি, তাহলে ফর্মুলাটা কি লিখতে পারি? ফর্মুলাটা লিখতে পারি হচ্ছে বৃত্তকলা, বৃত্তকলা হচ্ছে তোমার এ ও বি থেকে কি করব? বি থেকে বাদ দিব হচ্ছে ত্রিভুজ এ ও বি। দেখো এই পার্টটা হজম হয় কিনা। তোমার পুরা যে বৃত্তকলাটা আছে তার থেকে তুমি ত্রিভুজটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি পাবা? বাইরের সাইডের অংশটা পাবা। এখন বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে যে হাফ আর স্কোয়ার থিটা। এটা হচ্ছে ফর্মুলা, মুখস্থ রাখতে হবে, হাফ আর স্কোয়ার থিটা। আর পরেরটা কত? পরেরটা হচ্ছে হাফ, কত আসবে বলো দেখি তোমার? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল ছিল দুই বাহুর গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কত? থিটা। এর পরের মানটা কত আসবে? পরের মানটা আমরা বুঝতেই পারতেছি, হাফ। আর এর মান কত? আর এর মান আমার চলে আসবে হচ্ছে 10 স্কোয়ার, থিটার মান হচ্ছে 1.4, হাফ ইন্টু 10 ইন্টু 10 ইন্টু সাইন 1.4 রেডিয়ান। আমি তোমাদেরকে এই অঙ্কটা এই কারণে করাচ্ছি, কারণ এই অঙ্কটা যখন অনেকেই বুয়েট পরীক্ষায় ঠিকঠাক করছিল, লাস্টে গিয়ে ভুল করছিল, জাস্ট বিকজ অফ দিস রিজন, যে তারা ক্যালকুলেটরে পুরোটা তুলে দিছিল কিন্তু খেয়াল করে নাই এটা কোন অ্যাঙ্গেলটা কোন মোডে আছে, রেডিয়ানে না। তো তুমি যখন এই ক্যালকুলেশনটা করবে, অবশ্যই ক্যালকুলেটরটাকে কোন মোডে কনভার্ট করতে হবে? রেডিয়ান মোডে কনভার্ট করে দেন ক্যালকুলেশনটা করতে হবে। আর কেউ যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাও, ডিগ্রিতে কনভার্ট করলে চাইলে ডিগ্রিতে কনভার্ট করে করতে পারো, তখন তোমাকে মোড চেঞ্জ করা দরকার পড়বে না। বাট একটু মনে রাখতে হবে, এটা তো রেডিয়ান একক, এটাকে আবার মানে কনভার্ট করো না। মেইন কনসেপ্টটা হচ্ছে এটা, যে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। ক্ষুদ্রতর অংশ কোনটা? আমি আবার রিপিট করতেছি, ক্ষুদ্রতর অংশ হচ্ছে এই পার্টটা, এই বাইরের দিকের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ষুদ্রতর অংশ, এই ডোরা কাটা অংশটা। এটার মানটা কত আসবে? এটার মান আসবে হচ্ছে টোটালটার থেকে ত্রিভুজটা বাদ দিবা। তো টোটালটার ক্ষেত্রফল কত?
টোটালটার ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা, হাফ আর স্কোয়ার থিটা। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 10, থিটার মান হচ্ছে 1.4। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুই বাহু হাফ ইন্টু দুই বাহু ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের সাইন। মধ্যবর্তী কোণের সাইন বসাই দিলাম, আমরা পেয়ে যাবো অ্যান্সারটা। ওকে, এম আই গুড? আমাদের এখান থেকে অ্যান্সারটা বলছে যে 20.72। আমাদের ওকে অনেকে বলছে 20.72, এটার ইউনিট চলে আসবে। আর যেহেতু বুঝতে পারছো সবগুলা সেন্টিমিটার এককে আছে, এককটা হবে কি? এককটা হবে হচ্ছে সিএম স্কোয়ার চলে আসবে, সিএম স্কোয়ার চলে আসবে। করে দেখো, আমার কাছে মনে হয় এটা নিয়ে এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা নেক্সট চলে আসি। আমরা যেটা দেখবো এরপরে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে মনোযোগ দাও, কয়েকটা জিনিস পড়াবো, খুব ফাস্ট পড়াবো, এই পার্টটা দেখতে হবে। সেটা হচ্ছে যে আমরা ধারা রিলেটেড কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব, ধারা রিলেটেড কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করবো, এবং আমি তোমাদের কিছু 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 টেকনিক দেখাই দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবা। ফার্স্ট অফ অল, ধারা চেনার উপায় আছে, ধারা চিনতে হবে। ধারার অঙ্ক না করে বোঝা যাবে, মানে একটা শুরু করে দিলে হবে না, আগে চিনতে হবে ধারাটা আসলে কিভাবে আসে। তো ধারা চেনার উপায় হচ্ছে, ফার্স্ট অফ অল, এখানে কত আছে? সাইন স্কোয়ার 18 আছে। খেয়াল করে দেখো, এই যে পদটা আছে, এই পদটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো না, যে 90 মাইনাস 18। তাহলে অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা, ধারা চেনার জন্য আমার প্রথম পদের সাথে পরের যে পদটা থাকবে সেটাকে তোমাকে ওই 90 বা 180 থেকে বিয়োগ করে ওইভাবে মিলাইতে হবে। যেমন এখানে যেহেতু 18 ছিল, 72কে আমি সাইন স্কোয়ার কত বললাম বলো দেখি? 18 বললাম। এখানে যদি অন্য একটা কিছু থাকতো দেন ঝামেলা হয়ে যেত। অবশ্যই মিলবে, অবশ্যই যে অঙ্কগুলো আসবে সেগুলো মিলবে। আর একটু তো না বুঝতে পারার কোনো কারণ নাই, যে এদের পার্থক্যগুলো সেম থাকবে, 18 18 18 করে আগাবে। তাহলে এই টাইপের ম্যাথগুলো করার রুলটা কি? আমি জানি তোমরা এগুলো পারো, যেই রুলে করবা সেটা আমি পড়াচ্ছি না, কারণ আমি যখন জানি যে তুমি এই দুইটাকে যোগ করে তুমি একটা জোড়া বানাবা, এইটা এইটাকে মিলে জোড়া বানাবা। তো ধারার অঙ্কগুলো করার জন্য তোমাদের একটা ফর্মুলা আমি দিয়ে দিছি। ফর্মুলাটা কি? আমাকে বের করবা যে এখানে মোট পদ কয়টা। যেমন এখানে মোট পদ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা মোট পদ আছে। তাহলে এই ধারাটার যোগফল কত আসবে? এই ধারাটার যোগফল আসবে হচ্ছে 4/2, বা আলটিমেটলি 2 চলে আসবে। এখন তুমি বলতে পারো বেজোড় হলে কি হবে? একটু পরে দেখাবো ভাইয়া। জোড় হলে কি হয়, বেজোড় হলে কি হয়, সবই দেখাবো, টেনশন নিও না, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, জাস্ট আমাকে 2 মিনিট টাইম দাও, 2 মিনিটের মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আগে ধারার অঙ্কর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে আগে বুঝতে হবে ধারায় পদ কয়টা। যেমন এখানে আমরা চোখ বুঝে গুনতে পারতেছি না, বুঝতে পারলে ছোট ভাই বোনদের দিয়ে গুনাই নিবা, যে এখানে আমার টোটাল 4টা পদ আছে। তাহলে 4টা পদকে তুমি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে n/2। অ্যান্সার আসবে হচ্ছে n/2। এটা নিয়ে তো প্যারা খাবো না, এটা আমরা করে দিব। এখন পরেরটা আসি, এটা বুয়েটে আসা একটা কোশ্চেন, বুয়েটে আসা একটা কোশ্চেন। এটা একটা ধারা আছে, তুমি বলতে পারো ভাইয়া ধারা মিলে, কারণ এখানে আছে 15, 15-র পরে আছে 10, সরি 15-র পরে আছে 20, 20-এর পরে আছে 25, তাহলে সমান্তর ধারায় যাচ্ছে। আর এটা যেহেতু 15 দিয়ে শুরু হয়েছিল, এটাকে চাইলে আমরা কি বলতে পারি? এটাকে আমরা চাইলে বলতে পারি হচ্ছে 90 মাইনাস 15। এটা আমার মিলতেছে। এখন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমাকে বের করতে হবে এখানে মোট পথ কয়টা। মোট পথ কয়টা করার জন্য, এখন তোমরা বললা, কিছু বললে তো বলবা যে ভাইয়া আসলে ভাইয়া বারবার বলে ছোট ভাই বোনদের কাছ থেকে পড়তে, কিন্তু এইটা আমি কিভাবে শিখাই, যে এন তম পদ, ক্লাস 9-এর ফর্মুলা, এন তম পদের ফর্মুলা ছিল হচ্ছে a প্লাস n-1 × d। তাহলে এখানে এন তম পদটা কত? এন তম পদটা হচ্ছে 75। এর মান কত? এ মানে ছিল প্রথম পদ, প্রথম পদ মানে হচ্ছে 15 n-1 × d। এর মানটা কত? ডি এর মানটা হচ্ছে পার্থক্য 15 থেকে 20, 15 থেকে 20-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, তাহলে ডি এর মান চলে আসবে 5। তাহলে এখান থেকে তুমি বলতে পারো হচ্ছে n-1 × 5, এটা ইজ ইকুয়াল টু কত আসবে? n-1 × 5, এটা ইজ ইকুয়াল টু তোমার চলে আসবে হচ্ছে, তোমরা যদি একটু করো, তাহলে n-1 × 5 যদি আমরা করি, তাহলে আমার এখান থেকে পেয়ে যাব হচ্ছে 60 পেয়ে যাব। তাহলে আমার টার্গেটটা কত? টার্গেটটা হচ্ছে n এর মানটা বের করবো। তাহলে n-1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 12, তাহলে n এর মান হচ্ছে 13। এই তো দেখো, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলা, যে n এর মান কত? n এর মান হচ্ছে আমার 13। এখন n এর মান যদি 13 হয়, তাহলে অ্যান্সার কত আসবে? n এর মান যদি 13 হয়, অ্যান্সার আমার চলে আসবে হচ্ছে
n-1/2 প্লাস মধ্যপদ, n-1/2 প্লাস মধ্যপদ। তাহলে আমাদের অ্যান্সারটা কত? তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে n-1। তাহলে n এর মানটা বসায় দাও। তাহলে 13-1/2 প্লাস, এখান থেকে কত চলে আসবে বলো দেখি, তোমার মধ্যপদ চলে আসবে। এখন কনসেপ্টটা হচ্ছে যে মধ্যপদটা কেমনে বের করতে পারি আমরা চাইলে, মধ্যপদটা কেমনে বের করতে পারি। এখন মধ্যপদ মানে এখানে কয় নাম্বার পদ একটু বুঝতে হবে। তোমার যদি 13টা পদ থাকে, মধ্যপদ মানে কত নাম্বার পদ? মধ্যপদ মানে আমার চলে আসবে হচ্ছে, তোমরা যদি এখান থেকে বের করার চেষ্টা করো যে ভাইয়া আমাদের মধ্যপদ আমার চলে আসবে হচ্ছে 7 নাম্বার পদটা হচ্ছে আমার মধ্যপদ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এটাকে কাটাকাটি করলে আসবে হচ্ছে 6 প্লাস 7তম পদ। তাহলে 7তম পদটা কত? আমরা 7তম পদ বের করতে পারি সাইন স্কোয়ার। এর মান কত? এর মান হচ্ছে 15 প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে 6 প্লাস সাইন স্কোয়ার 45, 6 প্লাস 1/√2 হোল স্কোয়ার, বা এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 6.5। বা এভাবে লিখি না, আমরা একটু ভেঙেই লিখি তোমাদের জন্য, 13/2। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু সংক্ষেপে বলে দিই, অনেকে হয়তো বুঝতে পারো নাই। দেখেন, তা আমার কাছে বলছে এনতম পদ। তাহলে আমরা প্রথম কাজটা কি? প্রথম কাজ এটা করতে হবে। এটুকের কাজটা কি? এটুকের দিয়ে আমরা কি বের করলাম? এটুক দিয়ে হচ্ছে আমরা মোট পদটা বের করলাম। মোট পদ কত? মোট পদ আছে 13টা। যদি কারোর এটা বের করতে কষ্ট লাগে, সে আল্লাহর নাম নিয়ে গোনা শুরু করবা, গুইনা গুইনা বের করবা। মোট পদ আছে 13টা। এখন 13টা যদি মোট পদ থাকে, তাহলে 13টার জন্য আমাদের ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে n-1/2। তাহলে 13-1/2 এটা করলা, প্লাস কি? প্লাস চলে আসবে মধ্যপদ। এখন মধ্যপদটা কত নম্বর পদ? তুমি বুঝতেই পারতেছো ভাইয়া আমার কাছে 13টা আম আছে। 13টা আম থাকলে প্রথমে 6টা আম গেল, পরের 6টা আম আসলো। তাহলে এই 7 নাম্বারটা কি? মধ্যপদ। এই 7 নাম্বারটা আমার মধ্যপদ চলে আসবে। তাহলে এই 7 নাম্বার পদটা বের করতে হবে। এবং এই 7 নাম্বারটা পদটা আমরা কেমনে বের করতে পারি? ওই যে পড়ছিলাম না, এ প্লাস n-1 ইন্টু ডি। এই ফর্মুলার ভিতরে বসাই দিলা। এ এর মান হচ্ছে 15, এন এর মান হচ্ছে 7, আর ডি এর মান কত বলো দেখি ভাই? ডি এর মান হচ্ছে 5। আর এখানে তো সাইন স্কোয়ার থাকবে, এই যে সাইন স্কোয়ারের জন্য 45 আসবে। তাহলে সাইন স্কোয়ার 45, সাইন 45 এর মান হচ্ছে 1/√2 কি স্কোয়ার করলে হাফ, 13/2। 13/2। অনেকে বলতে পারো যে ভাই এখানেও তো বাই 2 করলে মিলে। সব ক্ষেত্রে মিলবে না, এটার মধ্যে মিলে যায়। খুব বুয়েটে আসা অঙ্ক, বুঝতে পারতো, এখানে কঠিন কিচ্ছু নাই। কঠিন কিচ্ছু নাই। কারোর যদি এভাবে করতে ইচ্ছা হয় এভাবে করবা। আর যদি কারোর মনে হয় যে ভাই আমি আপনারা এটা বুঝতেছি না, আপনারা এইচএসসি তে যেভাবে পড়ছিলেন সেইভাবেই পড়েন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, নেক্সট চলে আসি, আমরা আরেকটা টাইপ দেখি। যেমন এটা, এটা তোমরা করার চেষ্টা করো যারা আসো সাথে। সেটা হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি থেকে সাইন স্কোয়ার 177। তুমি বলতে পারো যে ভাইয়া আমার প্রথমটা আছে 3, এটাকে চাইলে আমরা কি লিখতে পারি? এটাকে চাইলে আমরা লিখতে পারি হচ্ছে 180-3। তাহলে তুমি বলতে পারো ভাই 180-র সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারতেছি, সুতরাং এটা ধারা হবে। আর তোমাদের অনেকে কোশ্চেন করতেছো ভাই এখানে পাওয়ার 3 থাকলে কি হবে? ভাইয়া আমি যখন তোমাদের লেভেলে পড়াশোনা করছিলাম আমার মাথায় জীবনে কোনোদিন এই প্রশ্ন আসে নাই সেখানে সাইন কিউব থাকলে কি হবে। কারণ আলটিমেটলি ওই জিনিসই আসবে যেটা করা যায়, যেটা করা সম্ভব সেই ধারাটাই দিবে। এমন জিনিস তোমাকে কখনো বের করতে বলবে না যে এটা সম্ভব না। তো তোমরা এইটা নিয়ে খুব কনসার্ন থাকো যে ভাই এইটা হইলে কি হবে, ওইটা হইলে কি হবে। আল্লাহর রস্তে একটু মনে রাখার চেষ্টা করো ওইটা কখনো হবে না, ওইটা চিন্তাই করো না। সো ব্যাপারটা হচ্ছে যে যেই জিনিসগুলা পড়াচ্ছি এইগুলোই হবে, বা এগুলার ডাটা চেঞ্জ থাকতে পারে, কিন্তু কখনো একটা সাইন, একটা ট্যান, একটা কট এরকম ধারা বানায় দিবে না। এগুলো সম্ভব না, এগুলো বানানো সম্ভব না। তুমি তোমার মন মতো করে বানাইতে পারবে না। তুমি যদি আজকে রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে তুমি তোমার মন মতো করে এগুলা দাও। ধরো তুমি তোমার আম্মা আজকে মুরগির মাংস রান্না করতেছে, তুমি তাকে বললা যে এইটা দাও না কেন, এর মধ্যে তুমি এটা দাও না কেন, এর মধ্যে তুমি এটা দিলে কি হইতো। তো এর মধ্যে এটা দিলে কি হইতো, এটা তোমার আম্মার কাছে জিজ্ঞেস করো, তারপরে দেখো তোমার আম্মা আশেপাশে যে খুন্তিটা থাকে সেটা দিয়ে তোমার পিঠাবে।
ঠিক আছে? সো ব্যাপারটা আমার কাছেও মাঝে মাঝে এরকম ব্যাপারটা মনে হয় যে তোমরা যখন জিজ্ঞেস করো যে এখানে কিউব থাকলে কি হইতো, সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো এখন নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেটটা হচ্ছে আমরা যদি ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে আমার মোট পদটা বের করতে হবে। তাহলে এন তম পদটা কত? এন তম পদটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে আমার চলে আসবে হচ্ছে 177, এর মান হচ্ছে 3, এন মাইনাস ওয়ান, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে আমার 6। তোমরা এখান থেকে আমাকে একটু বের করে বলো এন এর মানটা কত আসবে চ্যাটে। গুড, গুড। এন এর মান আসবে হচ্ছে 30, এন এর মান 30, কথা হবে না এটা নিয়ে আর কোনো। এন এর মান আসবে 30, এন এর মান 30 আসলে অ্যান্সার কত? অ্যান্সার নিয়েও কথা হবে না, যেহেতু এন আমার জোর। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে n/2। তাহলে অ্যান্সার আমার আসবে হচ্ছে 30/2 করে আমরা পেয়ে যাব হচ্ছে 15 অ্যান্সার। 15 অ্যান্সার। সো মোটামুটি ধারা থেকে এই টাইপের অঙ্কগুলো পারা উচিত, প্রত্যেকেরই এই টাইপের অঙ্কগুলো ধারা থেকে পারা উচিত, এটা নিয়েও আমাদের প্যারা খাবো না আমরা। ওকে, নেক্সট চলে আসতেছি। একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পারবা নেক্সট যে টাইপটা। এই অঙ্কটা বুয়েট পরীক্ষা 11-12 সালে আসা অঙ্ক। এখন তোমরা বলতে পারো যে ভাই এই তো এখন চেঞ্জ গুলা দেখো। ভাইয়া তোমাদের সবগুলা ধরনের চেঞ্জই বলে দিবে। যেমন এইটা ছিল স্কোয়ারের ধারাগুলা, স্কোয়ারের ধারাগুলো আসলে এইভাবে মিলবে। এখন আমার যদি কখনো স্কোয়ার না থাকে, না থাকলে জিনিসটা আসলে আমার এরকম ট্যান বা কট দিয়ে করতে হবে। তা ট্যান বা কট দিয়ে অঙ্কগুলো করার রুলটাকে একটু বুঝাই দিচ্ছি, দেখো একটু বুঝলে বুঝতে পারবে। এটা বুয়েট 11-12 সালে আসা অঙ্ক, এবং এটা তোমাদের একটা পোল। তো পোলটা আগে তোমরা একটু ট্রাই করো, দেন আমি করবো। আমি তো অঙ্কটা করা শুরুই করে দিয়েছিলাম, খেয়াল করি নাই সেটা একটা পোল। তোমরা একটু চেষ্টা করো, তোমাদেরকে 1 মিনিট টাইম দিই, তারপর আমি করবো। নাজিম বলছে যে কোনো দুইটা পদ যদি না মিলে, না মিললে ভাই ওটা ধারা হবে না। অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে, ধারার অঙ্কে অবশ্যই মিলতে হবে। আপনাকে যদি কখনো তানজিলা বলছো রেডিয়ান থেকে কিভাবে কনভার্ট করবা, তুমি হচ্ছে যে কাজটা করবা, তুমি হচ্ছে ওই 180 দিয়ে গুণ করবা, পাই দিয়ে ভাগ করবা। 180 দিয়ে গুণ করবা, পাই দিয়ে ভাগ করবা, তোমার ডিগ্রিতে চলে যাবে, রেডিয়ান থেকে ডিগ্রিতে, যদি আমি ভুল বলে না থাকি। ওকে, আচ্ছা দেখি, আমি একটু কেটে দিই পুরোটা, এটা দিকে আমরা বাদ দিই। তাও তোমরা প্রায় 60 জনের মতো অ্যান্সার দিছো 1, অনেকে দিছো -1, মেলা জিনিস উল্টাপাল্টা অ্যান্সার দিছো। ওকে, এটা হয় নাই। এটার অ্যান্সার আসবে হচ্ছে বি আসবে অ্যান্সার, আমি করে দিচ্ছি। দেখো, বুয়েট পরীক্ষা আসা কোশ্চেন, মনোযোগ দাও। বুয়েট পরীক্ষা যদিও এটা তোমাদেরকে আমি এমসিকিউতে দিছি, বুয়েট এটা রিটেনে আসা কোশ্চেন ছিল। তো আমি আশা করতেছিলাম না যে তোমরা আসলে একবারে করে ফেলবা, তাও তোমাদের একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম। তো যখনই এরকম ট্যান কটের কটের সিরিজ গুলা পাবা এবং গুণে আকারে আছে, তখন তুমি মনে রাখবো ভাইয়া সূত্র একটাই। সূত্র কি? সূত্র হচ্ছে এইটা, যে ভাইয়া আমি যদি ট্যান থিটার সাথে কট থিটাকে গুণ করি, তাহলে আমি কত পাওয়া উচিত? আমাকে 1 পাওয়া উচিত। কেন 1 পাওয়া উচিত? কারণ আমি চাইলে ট্যান থিটা আর কট থিটাকে কি লেখা যায়? কট থিটাকে লেখা যায় হচ্ছে 1/tan থিটা। তাহলে এটা কাটাকাটি করে 1 চলে আসে। তো অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা যে ট্যান আর কটকে গুণ করলে আমরা কি পাই? আমরা আমার 1 পাই। এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। এখন এই যে ধারাটা আছে, এই ধারাটাকে আমরা কি বলতে পারি? এই ধারাটাকে আমরা বলতে পারি হচ্ছে যে এইখানে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই এত। তাহলে এখান থেকে আমার 20 থিটা ইজ ইকুয়াল টু কত? তুমি একটু বুঝো, 20 থিটা ইজ ইকুয়াল টু পাই, তাহলে 10 থিটা ইজ ইকুয়াল টু পাই/2। 10 থিটা ইজ ইকুয়াল টু পাই/2 চলে আসবে। তুমি বললো ভাই কেন ভাই পাই/2 নিলেন? পাই/2 আমি এই কারণে নিলাম, কারণ আমার টার্গেটটা আসলে কি? আমার টার্গেটটা হচ্ছে কট গুলাকে ট্যান বানাবো। তাহলে কটকে ট্যান বানাইতে গেলে তো 90 ডিগ্রির একটা বিষয় চলে আসবে। তাহলে এখন আমার যে ধারাটা দেওয়া ছিল, ধারাটাকে আমি একটু লিখি। এটা রিটেনের অঙ্ক, কারোর যদি খুঁতখুত লাগে যে ভাই আপনি নিজে লিখা নিজে করেন, এটা রিটেনে আসা অঙ্ক। তো তোমরা তোমাদের জন্য, তোমাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য এটা এমসিকিউতে দিছি। আগে লিখি, আমি কয়েকটা পদ লিখি, তোমরা চাইলে নাও লিখতে পারো, একটু দেখো। এইভাবে চলতে থাকবে, কট 19 থিটা।
এখন একটা 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 বোঝাবো, বাকিগুলো তোমরা পারবা। প্রথম কটটা তো কটই থাকলো, এইগুলাকে এর মতো করে লেখো। এটা কট 11 থিটা, এইটাকে চাইলে কি লেখা যায়? এইটাকে চাইলে তুমি লিখতে পারো না 10 থিটা প্লাস থিটা, বাকিগুলাকে বাকিদের মতো লেখো। আমি খালি দুইজনকে নিয়ে কাজ করতেছি মাঝখানে। এখন কট থিটা, এরা এদের মতো আছে। এই 10 থিটার পরিবর্তে কি লেখা যায়? তোমরা একটু আগে দেখলা ভাইয়া 10 থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে π/2 প্লাস থিটা। আর কট π/2 প্লাস থিটা মানে কি? কট π/2 প্লাস থিটা মানে হচ্ছে, এটা না বুঝতে পারার কোনো কারণ নাই, এটা মানে হচ্ছে -tan থিটা। কেন -tan থিটা? কারণ π/2 এর জন্য কটটা tan হয়ে যাবে, π/2 প্লাস সামথিং মিন্স হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কটের ভ্যালু নেগেটিভ, তাহলে এটা আসলো। এখন তোমরা যারা মনোযোগ দিচ্ছ, তোমরা একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারা উচিত যে ভাইয়া আমার এই কট, তাহলে এই কট থিটা আর কট যে ওই পাশের 11 থিটা ছিল, এরা মিলে কত হয়ে গেল গুণ করলে? এরা গুণ করলে এই কট আর ট্যান কাটাকাটি যাবে, একটা -1 থাকলো। সিমিলার ওয়েতে ভাইয়া আপনি বলতে পারেন এই থিটার সাথে কে মিলছে? 11 মিলছে না? তাহলে 3-এর সাথে কে মিলবে? তুমি বলতে পারবে 3-এর সাথে মিলবে 13, 5-এর সাথে 15, 7-এর সাথে 17, 9-এর সাথে 19। তাহলে তুমি বলতে পারো যে এইখানে মোট জোড়া হবে কয়টা? মোট জোড়া হবে কয়টা? একটু চ্যাটে লিখে বলো তো, কি মোট জোড়া কয়টা হবে? গুড, মোট জোড়া হবে 5টা। 5টা হবে। তাহলে তুমি বলতে পারো যে মোট জোড়া হবে হচ্ছে 5টি। আর প্রতিটা জোড়ার মান কত? প্রতিটা জোড়ার মান যেহেতু -1, তাহলে আমার অ্যান্সার কত আসবে? আমার অ্যান্সার আসা উচিত হচ্ছে -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, আলটিমেটলি -1 চলে আসবে অ্যান্সার। আমি আবার রিপিট করতেছি কিভাবে করা হয়েছিল অঙ্কটা। তুমি একজনের সাথে একজনের সম্পর্ক করলা, এরা সম্পর্ক করে বলল যে এরা -1 হয়, -1 হয়। তাহলে এরকম জোড়া হবে কয়টা? এরকম জোড়া আছে হচ্ছে 5টা। প্রতি জোড়া এক একটা -1 দিবে, আপনার কাছে অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস। কেউ চাইলে এত কষ্ট করে বললেন ভাই আপনি আসলে পারেন না, আপনি এইভাবে লিখতে পারেন না। ভাই তোমরা লেখো এইভাবে, আমি এইভাবে লিখতে গেলে তোমরা 100 জন কোশ্চেন করবা, তো এই জন্য আমি এইভাবে লিখি না। তো -1⁵, তো -1⁵ মানে হচ্ছে -1। সো এটা তোমরা করতে পারা উচিত, এটা নিয়ে কারোর কনফিউশন থাকার কথা না। ওকে, -1 কেমনে? এই তো ঠিক আছে, অ্যান্সার প্রশ্ন চলে আসছে। -1 কিভাবে? এটা হচ্ছে 1 এর সাথে 1 কে গুণ করলে 1 হয়, আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। এইভাবে 5টা মাইনাসকে যখন তুমি গুণ করবা, একটা মাইনাস থেকে যায়, এটা হচ্ছে -1 আসে। ঠিক আছে, ওকে। মোমেন আসো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, ওর কাছ থেকে আমরা আরেকবার শুনে নিব। তোমাদের আরেকটা ভাইয়া আছে, সেই ভাইয়া তোমাদের ব্যাখ্যা করবে কেন -1 হয় ওর পরে। আচ্ছা, এবার চলে আসি পরের অঙ্কটা দেখার চেষ্টা করি। পরের অঙ্কটা দেখি, এই অঙ্কটা দেখে আমরা ব্রেকে যাব। এই অঙ্কটা দেখে আমরা ব্রেকে যাব। কি বলা হয়েছে? এই